দেখ, আগের দিন কতগুলো নিউমেরিক্যালস দেখেছিলাম। অনেকগুলো নয় করে প্রায় 5-6টা মতো নিউমেরিক্যালস দিয়েছিলাম, করানো হয়েছে। আজকে আবার টপিকে আসি। আজকে যত সম্ভব ফোর্থ লেকচার আসবে ইকুইলিব্রিয়ামের। হুম। আজকের লেকচারের টপিক হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আমরা হচ্ছে আলফা দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আলফা দিয়ে ডিনোট। ওকে, একটা এক্সাম্পলের থ্রু বুঝি ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা কি জিনিস, একটা এক্সাম্পলের থ্রু বুঝি। ধর আমাকে বলে দিয়েছে দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ PCl5 ইজ 0.4। মানে আলফার ভ্যালু আমাকে বলে দিয়েছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমাকে বলে দিয়েছে PCl5 এর কত, 0.4। দিয়ে আমার কাছে একটা ইকুয়েশন আছে, গিভেন ইকুয়েশন দেওয়া আছে। গিভেন ইকুয়েশন যে PCl3 প্লাস Cl2। এই গিভেন ইকুয়েশন দেওয়া আছে। দিয়ে আমাকে বলেছে যে আলফার ভ্যালু 0.4, আমাকে বলে দিয়েছে। করছে। ধর ইনিশিয়ালি PCl5 1 মোল আছে, আগের দিন এগুলো বুঝিয়েছিলাম। ইনিশিয়ালি যখন আমরা রিয়াকশনটা স্টার্ট করছি, তখন PCl5 আমার কাছে 1 মোল আছে। PCl5 আমার কাছে 1 মোল আছে। ইনিশিয়ালি নিশ্চয়ই কোনো প্রোডাক্ট তৈরি হবে না, ফার্স্টে তো আমার রিয়াক্টেন্ট থাকবে। এট ফার্স্ট আমার কাছে রিয়াক্টেন্ট থাকবে, কোনো প্রোডাক্ট তৈরি হবে না। তার প্রোডাক্ট PCl3 আর Cl2 0 মোল 0 মোল করে আছে, কিন্তু PCl5 আমার কাছে 1 মোল আছে। আর বলে দিয়েছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন PCl5 ইজ 0.4। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে হচ্ছে নাম্বার অফ মোলস dissociated
পার মোল অফ দ্য রিয়াক্টেন্ট। নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড পার মোল অফ দ্য রিয়াক্টেন্ট, মানে রিয়াক্টেন্টের এক মোল থেকে কত মোল বেরিয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি আমার দেখ, ইকুইলিব্রিয়াম অ্যাকচুয়ালি আমার ইকুইলিব্রিয়াম যদি আসে, ইকুইলিব্রিয়াম আনার জন্য ফার্স্টে তো পিসিএল5 রিয়াকশন স্টার্ট করবে। পিসিএল5 আমার রিয়াকশন কি করবে, স্টার্ট করবে। কারণ পিসিএল5 যদি এক মোল থাকে, সেটা এক মোল থেকে কিছু করে মোল বেরোবে, বেরিয়ে প্রোডাক্ট তৈরি হবে, পিসিএল3 তৈরি হবে 0.1 মোল, সিএল2 তৈরি হলো 0.1 মোল, ঠিক আছে। তো এরকম তৈরি হওয়ার সময় পিসিএল5 এক মোল থেকে বেরাবে, কিছু কিছু করে মোল বেরাবে, রিয়াক্টেন্ট শেষ হবে আর প্রোডাক্ট তৈরি হবে। তো এরকম হতে হতে এমন একটা টাইম আসবে যে ইকুইলিব্রিয়াম চলে এসছে, তখন আমরা যে ক্যালকুলেট করব যে পিসিএল5 এট ফার্স্ট ইনিশিয়ালি আমার কাছে এক মোল ছিল, এখান থেকে কত মোল বেরিয়ে যাওয়ার পরে আমার ইকুইলিব্রিয়ামটা আসছে। এই যে যে এক মোলে কত মোল বেরিয়ে গেছে, পার মোলে রিয়াক্টেন্ট থেকে আমার কত মোল বেরিয়ে গেছে ইকুইলিব্রিয়াম আনার জন্য, এই যে যত মোল বেরিয়ে গেছে সেই মোলটাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা আলফা বলা হয়। কি বলছে, বলছে ইকুইলিব্রিয়াম আনার জন্য রিয়াক্টেন্টের এক মোল থেকে কত মোল বেরিয়ে গেলে বা বেরিয়ে গিয়ে আমার ইকুইলিব্রিয়াম এসছে, যে মোলটা বেরিয়ে গেছে এক মোল থেকে সেই মোলটাকে বলা হয় হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বোঝা গেল কি বললাম? বোঝা গেল অক্ষয়? এক মোল থেকে যে কত মোল বেরোচ্ছে, হ্যাঁ, তাহলে আমার এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন পিসিএল5 0.4 তোকে বলে দিয়েছে। তার মানে আমার রিয়াক্টেন্ট কে পিসিএল5, পিসিএল5 আমি ধরেছি ইনিশিয়ালি এক মোল আছে, এই এক মোল থেকে আমাকে আলফা মানে কি বলেছে, নাম্বার অফ মোল ডিসোসিয়েটেড পার মোল অফ দ্য রিয়াক্টেন্ট, রিয়াক্টেন্টের এক মোল থেকে কত মোল বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আমার এক মোল ছিল, এবার আমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন 0.4 বলে দিয়েছে, 0.4 বলেছে। তার মানে 1 থেকে 1 - 0.4, ইয়েস অর নো? এক থেকে 0.4 বেরিয়ে গেছে, তখনই তো আমার অ্যাট ইকুইলিব্রিয়ামে, মানে আমার যখন ইকুইলিব্রিয়াম পয়েন্ট এসছে, অ্যাট ইকুইলিব্রিয়াম, অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন ইকুইলিব্রিয়ামটা এসছে, তখন তো আমার পিসিএল5 থেকে কিছু মোল বেরিয়ে গেছে, এই যে কিছু মোল বেরিয়ে গেছে সেটাকে আমরা আলফা বলছি, আর সেখানে সেটাতে এখানে আমার ভ্যালু কত দেওয়া আছে, 0.4। তার মানে 0.4 বেরিয়ে গেছে, অ্যাট ইকুইলিব্রিয়ামে রিমেইনিং আমার কত পড়ে আছে, 1 - 0.4, ইয়েস অর নো বল? রিমেইনিং, হ্যাঁ, 0.4 বেরিয়ে গেছে, তাই তো। তাহলে আমার যদি এখানে আমি ইনিশিয়ালি যদি 5 মোল হতো, ধর ইনিশিয়ালি আমার কাছে 5 মোল আছে, তাহলে এখানে রিমেইনিং এ কত পড়ে থাকতো বলতো? 5 - 0.4, শিওর? তুই বল আমাকে, তুই তো বুঝলি বললি। আমি তো বলবো না। আমাকে বলেছে রিয়াক্টেন্টের পার মোল থেকে কত বেরাচ্ছে, আমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন 0.4 মানে এক মোলে 0.4, 5 মোলে কত, 5 × 0.4 না? 5 × 0.4 বেরিয়ে যাচ্ছে আমার, কত থেকে বেরোচ্ছে, যেটা ইনিশিয়ালি রয়েছে সেটা থেকে বেরোচ্ছে। তাহলে আমার কত পড়ে আছে, 5 - 5 × 0.4, ইয়েস অর নো? বোঝা গেল? তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি জিনিস বোঝা গেল, যে আমার রিয়াক্টেন্টের এক মোল থেকে কত মোল বেরিয়ে যাচ্ছে বা কত মোল ডিসোসিয়েট হয়ে যাচ্ছে প্রোডাক্ট তৈরির জন্য। এক মোল থেকে যত মোল ডিসোসিয়েট হচ্ছে সেইটাকে বলছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সেটাকে আমার কি বলছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। বুঝতে পারলাম আমি? এই হচ্ছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। যদি 2 মোল থাকে,
তাহলে 2 - 2 × 0.4, ঠিক আছে। তার মানে আমার দেখতে পাচ্ছি যে আলফার ভ্যালুটা যদি আমি এখানে 1 ধরি, যদি আমি এখানে 1 ধরি, আলফার রেঞ্জটা কি হচ্ছে বলতো? একের ছোট বা একের ইকুয়াল। সবচেয়ে ম্যাক্সিমাম কত হতে পারে? তুই ধর ফার্স্টে 1 মোল নিয়েছিস, তার একটা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেরোবে। সেটা তো ম্যাক্সিমাম, তো 1 মোল থেকে তো 1 মোলই ম্যাক্সিমাম ডিসোসিয়েট হতে পারে, তার তো আর বেশি হতে পারে না। তোর কাছে 5 টাকা আছে, তুই তো 5 টাকাই খরচা করতে পারিস, তার তো আর বেশি খরচা করতে পারিস না। তার মানে আমার 1 মোল থেকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফার ভ্যালু আমি বলছি, আলফার ভ্যালু রেঞ্জটা আমি জিজ্ঞেস করছি কত হতে পারে। করেছিস তো, ফাংশন তো করেছিস, বল রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে বল, আলফার রেঞ্জ কি হবে? দেখ, আলফার ভ্যালু আমাকে বলেছে পার মোলে কত যত বেরাচ্ছে, যেটা পার মোল মানে 1 মোলে। 1 মোলে তো ম্যাক্সিমাম 1 মোলই বেরাতে পারে, ডিসোসিয়েট হতে পারে। যেটা আমার, তুই ফার্স্ট ইনিশিয়ালি তুই 5 টাকা নিয়ে ঘর থেকে বেরালি, তো তুই তো সারা ঘরে এসে 5 টাকা, সারা বাজারে গিয়ে 5 টাকাই খরচা করতে পারবি, এর তো বেশি খরচা করতে পারবি না তুই। সেরকমই আমি রিয়াকশনটা শুরু করেছি, আমি PCl5 1 মোল নিয়ে। তাহলে PCl5 এর 1 মোলই ম্যাক্সিমাম 1 মোল ডিসোসিয়েট হতে পারে, তার তো বেশি আর ডিসোসিয়েট বা রিয়াকশন করতে যাবে না। কোথা থেকে পাবে? তাহলে আলফার ভ্যালুটা কি হবে? 1 এর সমান বা 1 এর থেকে কম, তার কম হতে পারে 0.9, 0.8, 0.7। মানে তুই 5 টাকা নিয়েছিস, ওখানে 2 টাকা, 1 মোলের বেশি হবে না, তাই তো? মানে তুই 5 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছিস, 2 টাকা খরচা করতে পারিস, 2.5, 3.5, 3.5 টাকা, 4.5 টাকা, ঠিক আছে। তুই তো আর 5 টাকার বেশি খরচা করতে পারবি না। সেরকম 1 মোল থেকে 0.4 মোল ডিসোসিয়েট হতে পারে, 0.3, 0.2, 0.1, মানে সব জিরো, মানে 1 এর থেকে কম। 1 এর থেকে কম বা ম্যাক্সিমাম 1, ম্যাক্সিমাম কত হতে পারে? 1, ঠিক আছে। আর 0-র থেকে বেশি, এস অর নো? 0-র থেকে বেশি, তাহলে এটা হচ্ছে আলফার রেঞ্জ বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের রেঞ্জ। 0-র থেকে বেশি, 1-এর কম বা 1-এর সমান। বোঝা গেল? আচ্ছা, আলফার ভ্যালু 1 মানে কি? যদি আলফা ইজ ইকুয়াল টু 1, মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইজ ইকুয়াল টু 1, এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে কমপ্লিট রিয়াকশন। এর মানে হচ্ছে কমপ্লিট রিয়াকশন। কমপ্লিট রিয়াকশন আর ইরিভার্সিবল রিয়াকশন। ইরিভার্সিবল রিয়াকশন কি জিনিস আগে পড়িয়েছি। আলফা ইজ ইকুয়াল টু যখন 1 মোল, মানে আমার 1 মোলের 1 মোলই ডিসোসিয়েট হয়ে গেছে, আর আমার রিয়াক্টেন্টে কোনো মোলই বেঁচে নেই। তাহলে ওটা তো এক প্রকার ফরওয়ার্ড রিয়াকশনই হয়ে গেল, ব্যাকওয়ার্ডে কিছু আসবেই না। আমার ইকুইলিব্রিয়াম কখন আসে? যখন ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ইকুয়াল হয়, তখনই আমার তো ইকুইলিব্রিয়াম আসে। তাই এখানে শুধুমাত্র আলফা ইজ ইকুয়াল টু 1 মোল, মানে 1 মোল ডিসোসিয়েট হয়েই গেছে প্রোডাক্ট তৈরির জন্য। প্রোডাক্ট থেকে আর কিছু ব্যাকে আসেনি, রিয়াক্টেন্ট আসেনি। আলফা ইজ ইকুয়াল টু 1 মানে কমপ্লিট রিয়াকশন, যেখানে ফুলফিল রিয়াকশন হয়ে গেছে, আর আমার কোনো রিয়াক্টেন্টে কোনো মোল বেঁচে নেই। এটা একটা ইরিভার্সিবল রিয়াকশন। ওকে, এই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এছাড়া আর কিছু নেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আর একটা, আলফা ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস ডিসোসিয়েটেড
by total mass of reactant. Total mass of reactant. Alpha is equal to number of moles. Number of moles dissociated by total mass of reactant. Okay. একটা এক্সাম্পল দেখে নিই। So we have 1 mole PCl5 in 1 liter vessel. Find the equilibrium concentration of each of PCl5, PCl3, Cl2. ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন বার করতে বলেছে। আর আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন বলে দিয়েছে 0.4। আর আমার কাছে PCl5 at first initially 1 মোল রয়েছে। দেখি কি করে করব। ইনিশিয়ালি আমার কাছে PCl5 কত রয়েছে? 1 মোল। ইনিশিয়ালি কত রয়েছে? PCl5 1 মোল। আর PCl3 0, Cl2 ও 0। ঠিক আছে? at first আমি যখন রিঅ্যাকশন শুরু করেছি PCl5 আমার কাছে 1 মোল। ওকে। ইকুইলিব্রিয়ামে যখন আমার ইকুইলিব্রিয়াম এসছে, অ্যাট ইকুইলিব্রিয়ামে রিমেইনিং কতটা পড়ে আছে আমার কাছে, আগের দিনে ক্লাস করলে এই জায়গাগুলো বুঝতে পারবে। অ্যাট ইকুইলিব্রিয়াম রিমেইনিং কতটা পড়ে আছে, যখন ইকুইলিব্রিয়াম এসেছে তখন আমার কাছে কতটা পড়ে আছে। PCl5 1 মোল, ইনিশিয়ালি PCl3 0, Cl2 0। আমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা বলে দিয়েছে 0.4, আলফা বলে দিয়েছে 0.4। মানে আমার PCl5 থেকে 1 মোল থেকে 0.4 মোল বেরিয়ে গেছে। 1 মোল থেকে 0.4 মোল বেরিয়ে গেছে, ডিসোসিয়েট হয়ে গেছে, তাই তো? ইয়েস অর নো? 1 মোল থেকে না না না, আমার PCl5 থেকে আলফা বেরিয়ে গেছে ধরলাম। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে 1 মোল থেকে কতটা মোল বেরিয়েছে ডিসোসিয়েট হয়ে, ঠিক আছে?
আমি ধরে নিলাম 1 মোল থেকে আলফা মোল বেরিয়ে গেছে। কত মোল মোল বেরিয়ে গেছে? আলফা মোল বেরিয়ে গেছে। দুটোতেই আমার আলফা আলফা। আগের দিনের ক্লাস করলে বুঝতে পারবে। 1 মোল থেকে এখানে দেখ PCl3 কত মোল আছে? এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে। আমি তো 0 0 মোল করে ধরে নিয়েছি, ঠিক আছে? এখানে আমার PCl3 এখানে যদি 2 PCl3, 3 PCl3 বা 4Cl2 থাকতো, তাহলে 1 মোল থেকে আলফা, এই 3 আলফা 4 আলফা হতো। এখানে যদি 4 PCl3 থাকতো না, এখান থেকে 1 মোল বেরালে এখান থেকে এখানে আলফা হলে এখানে 4 আলফা হতো। PCl5 এ যদি আলফা হতো, PCl3 তে 4 আলফা হতো। 3 PCl3 থাকলে 3 আলফা হতো। আগের দিনের ক্লাসটা করবি, ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে? PCl5 থেকে আমার 1 মোল থেকে কত বেরিয়েছে? আলফা মোল। আলফা বেরিয়েছে 1 মোল থেকে, কত মোল ডিসোসিয়েট হয়েছে? আলফা। যদি আলফা বেরোয়, এখানেও আলফা এখানেও আলফা, ডিসোসিয়েট হয়ে PCl3 কত পেয়েছি? আলফা। Cl2 কত পেয়েছি? আলফা। যেহেতু আমার অ্যাট ফার্স্ট 0 ছিল, অ্যাট ফার্স্ট কত ছিল? 0 মোল 0 মোল ছিল। অ্যাড হয়েছে এখন কত? ডিসোসিয়েট হয়ে এপাশ থেকে এখানে আলফা পেয়েছি, এখানেও আলফা পেয়েছি। ওকে, আরো দুটো করাই, বুঝে যাবি। তাহলে এখন বেঁচে আছে কত? আমি অ্যাট ইকুইলিব্রিয়াম রিমেইনিং পার্ট জানতে চাইছি। আগে ছিল 1, এখন বেঁচে আছে 1 মাইনাস আলফা। আর এটাতে আগে 0 ছিল, 0 প্লাস আলফা মানে আলফা, এখানেও 0 প্লাস আলফা মানে আলফা। ওকে, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন জিজ্ঞেস করেছে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে N/V, নাম্বার অফ মোলস পার ভলিউম। এখানে ভলিউম কত বলেছে? 1 লিটার ভেসেল। ভলিউম কত বলেছে? 1 লিটার ভেসেল, মানে 1 মাইনাস আলফা/ভি। এটা আলফা/ভি, এটা আলফা/ভি। আলফার ভ্যালু বলে দিয়েছে 1 - 0.4, আর ভি বলে দিয়েছে 1 লিটার মানে বাই 1। এটা 0.4/1, এটা 0.4/, আমাকে প্রত্যেকটার কনসেন্ট্রেশন বার করতে বলেছে। এটা তাহলে 0.6, এটা 0.4, এটা 0.4। প্রত্যেকটার কনসেন্ট্রেশন এটা। এটা মোল পার লিটার প্রত্যেকটার একক। এটাও মোল পার লিটার, এটাও মোল পার লিটার। ওকে, তাহলে কি দেখলাম? যে রিয়াক্টেন্ট থেকে আলফা বেরোলে প্রোডাক্টে আমার যত আমার PCl3, যে 3 PCl3 থেকে 3 আলফা, 2 PCl3 থেকে 2 আলফা, এখানে যেহেতু 1 PCl3 আছে তাই 1 আলফা আছে। আলফা বেরোলে দুটোতে সেম ভাবে ডিভাইড। নেক্সট একটা এক্সাম্পল দেখি। আগের দিনের ক্লাসটা বা PDF কিছু দেখেছিলি কি? এই দেখ, এই এক্সাম্পলটাই দেখ, আগের দিন করাচ্ছিলাম। দেখ দেখ এখানে H2I2 একটা রিয়াকশন, এখান থেকে 2HI তৈরি হয়েছে, ঠিক আছে? ইনিশিয়ালি H2 আমার কাছে 3 মোল ছিল, I2 3 মোল ছিল, ঠিক আছে? আর HI 0 মোল ছিল, ঠিক আছে? ইনিশিয়ালি H2 আমার কাছে 3 মোল, আর I2 3 মোল, আর HI 0 মোল। প্রোডাক্ট তৈরি হয়নি, ইনিশিয়ালি রিঅ্যাক্ট্যান্ট দিয়েছে আমাকে। এবার আমি প্রোডাক্ট তৈরি করেছি, প্রোডাক্ট তৈরি করার পর ইকুইলিব্রিয়াম এসছে, ঠিক আছে? এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে তুই এক্স ধরছি,
ডিগ্রি অফ ডিসোসিয়েশন তুই এক্স ধর, এখানে আমি এক্স ধরেছি, ঠিক আছে? যে 3 মোল থেকে কত মোল বেরিয়ে গিয়ে এইচ আই তৈরি হয়েছে, এক্স মোল। ওকে, আই টু থেকে কি, এখান থেকে এইচ টু যদি 1 মোলকে নিয়ে যায়, আই টু কত মোলকে নিয়ে যাবে? এইচ টু যদি 1 মোল যায়, আই টু কত মোলকে নিয়ে যাবে সঙ্গে করে? এইচ আই তৈরি করার জন্য 1 মোলকে নিয়ে যাবে, যেহেতু 1H2 1I2। ঠিক আছে, একটা হাইড্রোজেন যদি বেরায়, একটা আয়োডিনকে সঙ্গে নিয়ে বেরাবে, নিয়ে দুটো হাইড্রোজেন হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে, দুটো এইচ আই তৈরি করবে। তাহলে এখান থেকে এক্স যদি বেরায়, এক্সটা হাইড্রোজেন যদি বেরায়, কটা হাইড্রোজেনকে নিয়ে বেরাবে? এক্সটা, কটা? এক্সটা। ওকে, তাহলে এখান থেকে যদি এক্স বেরায়, এখান থেকেও এক্স বেরাবে, তাহলে একটা এক্সট্রা হাইড্রোজেন বেরালো, এক্সট্রা আয়োডিন বেরালো, এখানে 2H তৈরি হয়েছে, তাহলে এখানে কত হাইড্রোজেন আয়োডাইড তৈরি হবে? 2 এক্সট্রা। কি বললাম বুঝলি? কি বললাম বুঝলি? এখানে 2 এক্সট্রা কেন হয়েছে বুঝলি? একটা হাইড্রোজেন একটা আয়োডিনকে সঙ্গে নিয়ে বেরিয়ে দুটো এইচ আই তৈরি করেছে। তার মানে এখান থেকে একটা এক্স বেরিয়েছে, এখান থেকেও একটা এক্স বেরিয়েছে, দিয়ে এখানে কটা এক্স তৈরি হয়েছে? 2 এক্স। সেম ভাবে ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা এখানে হচ্ছে, সেম ভাবে, সেম ভাবে এখানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এখান থেকে আলফা মোল বেরিয়েছে, ডিসোসিয়েট হয়েছে, PCl3 আলফা, Cl2 আলফা, যেহেতু এখানে দুটোই 1 1 আছে। ঠিক আছে, নেক্সটটা দেখ, বুঝে যাবি, নেক্সট সেটা দেখ, বুঝে যাবি। দেখ, if degree of dissociation HI is alpha, calculate expression for equilibrium constant Kc for the reaction. ধর ইনিশিয়ালি আমার কাছে 1 মোল করে আছে, ইনিশিয়ালি আমাকে এইচআই দিয়েছে 1 মোল, আর H2 জিরো আছে, I2 ও জিরো আছে। ওকে, অ্যাট ইকুইলিব্রিয়ামে আমার রিমেইনিং কতটা পড়ে আছে অ্যাট ইকুইলিব্রিয়ামে? দেখ, আমাকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা বলে দিয়েছে। ওকে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা বলে দিয়েছে, মানে এখান থেকে আমার আলফা মোল বেরাচ্ছে। দেখ এখানে কত আছে? 2 মোল আছে, ইয়েস অর নো? এখানে কত মোল আছে? 2 মোল আছে। আর এখানে দেখ, 1 মোল, এই 2 মোল এইচআই থেকে 1 মোল H2, 1 মোল I2 হয়েছে। ঠিক আছে, তা এখান থেকে যদি আলফা মোল ডিসোসিয়েট হয়, তা এখানে আলফা/2 হবে না? আর এখানেও আলফা/2 হবে না? ইয়েস অর নো? আলফা মোল ডিসোসিয়েট হয়ে আলফা/2 তৈরি করবে না, কারণ এখানে দেখ 2 ছিল, এটা অর্ধেক হয়ে 1 1 হয়ে যাচ্ছে না? সেম ভাবে এরকম, হ্যাঁ, সেম ভাবে ওটাও হবে। আলফা মোল যদি এখান থেকে 2 আলফা ডিসোসিয়েট হয়, যদি এখান থেকে 2 আলফা ডিসোসিয়েট হয়, তাহলে কি হবে? এখানে আলফা আলফা। ইয়েস অর নো? বোঝা গেল কি বলতে চাইলাম? বোঝা গেছে? তাহলে আমার এখন কতটা পড়ে আছে, কতটা? আগে ছিল 1 1 - 2 আলফা, আর এখন পড়ে আছে 0 প্লাস আলফা, 0 প্লাস আলফা। এটা আমার কি বলেছে? কেসি বার করতে বলেছে। কেসি কিরম করে বার করে? ওপরে H2, অ্যাক্টিভ মাস অফ, নিচে I2,
এটাকে HI স্কোয়ার, তাহলে অর কেস ইজ ইকুয়াল টু আলফা বাই টু। এখানে আমি সেটা বার করিনি, ঠিক আছে, কি বলে N/V টা বার করিনি, মানে হচ্ছে তোর কনসেন্ট্রেশনটা বার করিনি, যেহেতু আমার ভি দেওয়া নেই এখানে, ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, বার করাটা আমার উচিত ছিল কনসেন্ট্রেশনটা। 1 - আলফা/ভি, এটা আলফা/2 ভি, এটা আলফা/2 ভি। ওকে, আর নিচে 1 - আলফা/ভি স্কোয়ার। এখান থেকে বলতে পারি আলফা স্কোয়ার/4 ভি স্কোয়ার, আর নিচে 1 - আলফা হোল স্কোয়ার/ভি স্কোয়ার। ভি স্কোয়ার কেটে যায়, তাহলে কেসি কত পাই? আলফা স্কোয়ার/1 - 4 × 1 - আলফা। ইয়েস আর নো? এটাই তো পাই। তো এই হচ্ছে অঙ্ক। এখান থেকে যত মোল ডিসোসিয়েট হবে, এখানে যদি 2 মোল রিয়াক্টেন্ট, যদি 2 মোল থেকে 1 মোল 1 মোল করে ভেঙে যায়, তাহলে সেরকম ভাবে ডিসোসিয়েশনটা ওরকম করেই হয়। আর হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন লেভেল। আমাকে বলেছে আলফা 0.25 at 1 atm pressure, the value kp is close to dash, দিয়ে এই রিয়াকশনটা দিয়ে দিয়েছে। আমি কি ধরে নেব? ইনিশিয়ালি N2O4 আমার কাছে 1 মোল ছিল, এটা 0 মোল ছিল। অ্যাট ইকুইলিব্রিয়ামে এসে কি হয়েছে? 0.25 মোল ডিসোসিয়েট হয়ে গেছে, মানে আলফা ধরলাম ডিসোসিয়েট হয়ে গেছে, তার মানে কত করে আছে 1 - আলফা, আর এখান থেকে আলফা ডিসোসিয়েট হয়ে এখানে কত হয়েছে 2 আলফা। ওকে, আচ্ছা, এটাই আমার কেপির ভ্যালু বার করতে বলেছে,
কেপি মানে আমার পার্শিয়াল প্রেসার কাজ করবে। এখানে কি কাজ করবে? পার্শিয়াল প্রেসার। আগের দিন বলেছিলাম। আগের দিনে যদি ভিডিওটা দেখিস তো বুঝতে পারবি। এখানে আর আমি ডিটেলসে বলছি না, ঠিক আছে? এন বাই ভি ফরম্যাটে আনতে গেলে ওপরে আমাকে এই যেটার বার করছি পার্শিয়াল প্রেসার, ঠিক আছে, সেটার মোল সংখ্যা বাই নিচে টোটাল মোল লিখতে হবে। এন টু ও ফোর এর পার্শিয়াল প্রেসার যদি আমি বার করতে চাই, ওপরে এন টু ও ফোর এর যে মোল ওয়ান মাইনাস আলফা সেটা বাই টোটাল মোল বার করতে হবে। আমি যদি করি পার্শিয়াল প্রেসার, আগের লেকচারে বলেছি যে এন বাই ভি ফরম্যাটে, এটাই তো আর এন বাই ভি হয় না, নাম্বার অফ মোলস পার ভলিউম হয় না, যেহেতু এটা কেপি। কেপি মানে এখানে পার্শিয়াল প্রেসার কাজ করে, তাই পার্শিয়াল প্রেসারের একটা ইকুয়েশন বলেছিলাম, পার্শিয়াল প্রেসার অফ এন টু ও ফোর, মানে এখানে এন টু ও ফোর এর মোল নাম্বার, এন টু ও ফোর এর মোল নাম্বার আর নিচে টোটাল মোল নাম্বার, নিচে হচ্ছে টোটাল মোল নাম্বার। এখানে এন টু ও ফোর এর মোল নাম্বার হচ্ছে ওয়ান মাইনাস আলফা, আর নিচে টোটাল মোল হচ্ছে ওয়ান মাইনাস আলফা প্লাস টু আলফা। এটার পার্শিয়াল প্রেসার হচ্ছে টু আলফা বাই ওয়ান মাইনাস আলফা প্লাস টু আলফা। ওকে, তাহলে কেপি কি করে বার করে? পার্শিয়াল প্রেসার অফ এনও টু আর হোল স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার অফ এন টু ও ফোর। ওকে, তাহলে পার্শিয়াল প্রেসার অফ এনও টু তার হোল স্কোয়ার মানে টু আলফা বাই ওয়ান প্লাস আলফা তার হোল স্কোয়ার, আর নিচে ওয়ান মাইনাস আলফা বাই ওয়ান প্লাস আলফা তার হোল স্কোয়ার। তাহলে ওয়ান প্লাস আলফা হোল স্কোয়ার ওপর নিচ কেটে যায়, ওপরে পড়ে থাকে ফোর আলফা স্কোয়ার, আর নিচে পড়ে থাকে ওয়ান মাইনাস আলফা তার হোল স্কোয়ার। আলফার ভ্যালু আমাকে বলে দিয়েছে, ফোর ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট টু ফাইভ, মানে ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর, আর নিচে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর মানে থ্রি বাই ফোর, মানে ইন্টু থ্রি বাই ফোর। ফোর ফোর কাটে, এদিকে একটা ফোর কাটে, তার মানে ফোর বাই নাইন। কেপি ভ্যালু হচ্ছে ফোর বাই, তাই আসছে তো নাকি? সরি 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 সরি, এখানে কেন স্কোয়ার? এটা তো বললি না এখানে কেন স্কোয়ার, এখানে তো স্কোয়ার নেই। ভাবছিস তো বলবি তো, তাহলে তো এত ওয়ান প্লাস আলফা এখানে একটা স্কোয়ার কাটে, এখানে একটা ওয়ান প্লাস আলফা পড়ে দেয়। এখানে একটা ওয়ান মাইনাস আলফা মানে হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর, থ্রি বাই ফোর ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই ফোর মানে ফাইভ বাই ফোর, আর উপরে ফোর ইন্টু ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান বাই ফোর। কত থাকছে? এটাই তো হচ্ছে নাকি? ডিফারেন্ট কিছু হচ্ছে? ফোর বাই ফিফটিন, ফোর বাই ফিফটিন কত হলো? এটাই হচ্ছে অ্যান্সার, ফোর বাই ফিফটিন।
ওকে, মেথড হচ্ছে এরকম, এটার বাইরে কোনো মেথড নেই। মেথড এরকমই, ওপরে হচ্ছে নাম্বার অফ মোলস যেটা বার করছি সেটা বাই টোটাল মোলস। এই গেল ডিগ্রি অফ ডিসোসিয়েশন। দুটো ইকুয়েশন বলে দিচ্ছি, দুটো সূত্র বলে দিচ্ছি। অ্যাভারেজ মোলার মাস অ্যাভারেজ মোলার মাস মানে যেটাকে এম অবজার্ভ বলে, ইজ ইকুয়াল টু টোটাল মাস অফ মিক্সচার এম রিয়েল বাই টোটাল নাম্বার অফ মোলস। এটা একটা সূত্র, এম অবজার্ভ ইজ ইকুয়াল টু এম রিয়েল বাই টোটাল নাম্বার অফ মোলস। ওকে, এটা এরকম করে মনে রাখবি, এম অবজার্ভ ইজ ইকুয়াল টু এম রিয়েল বাই 1 প্লাস আলফা ইন্টু এন মাইনাস 1। এটা দিয়ে অনেক ছোট ছোট অঙ্ক বলে যাবে। এন মানে হচ্ছে রিয়াক্টেন্টে, না সরি, প্রোডাক্টে কতগুলো মোল আছে সেটা, প্রোডাক্টে কতগুলো মোল আছে সেটা এন ফর। ওকে, যেমন ধর একটা কোশ্চেন আছে, আমি বলছি একটা, ধর একটা রিয়াকশন দিয়েছে, এ থেকে 2b প্লাস 3c প্লাস ডি, একটা রিয়াকশন দিয়েছে, ঠিক আছে। প্রত্যেকটার মোল বলে দিচ্ছে, ধর এখান থেকে 1 - আলফা ডিসোসিয়েশন হয়েছে, এখানে 2 আলফা হয়েছে, এখানে 3 আলফা হয়েছে, এখানে আলফা হয়েছে, ঠিক আছে। তো এম অবজার্ভ বা অ্যাভারেজ মোলার মাস বার করতে দিচ্ছে, তাহলে তুই কি করবি? এম অবজার্ভ ইজ ইকুয়াল টু এম রিয়েল, এম রিয়েল, ঠিক আছে, বাই 1 প্লাস আলফা ইন্টু এন। এন কত বলতো? এন কত? প্রোডাক্টে কতগুলো মোল আছে বলতো? অক্ষয় বলতো, প্রোডাক্টে কতগুলো মোল আছে? 6টা। তাহলে এন এর ভ্যালু কত? 6। এখানে 6 - 1, বোঝা গেল? বোঝা গেল? এরকম করে করতে হয়, ঠিক আছে। তোকে হয়তো এম অবজার্ভ বা এম রিয়েল যে কোনো একটার ভ্যালু তোকে কোশ্চেনে বলে দেওয়া থাকবে, একটা ইকুয়েশন দেওয়া থাকবে, যে কোনো একটার ভ্যালু বলে আরেকটার ভ্যালু জানতে চাইবে। রিয়েল এর ভ্যালু বলে অবজার্ভের ভ্যালু জানতে হতে পারে, আবার অবজার্ভের ভ্যালু বলে রিয়েল এর ভ্যালু জানতে হবে। আলফার ভ্যালু দিয়ে দেবে, ঠিক আছে, বা ক্যালকুলেট আলফা, আলফার ভ্যালু জিজ্ঞেস করলো, দুটোর ভ্যালু দিয়ে দিলে তো ক্যালকুলেট। একটা এরকম কোশ্চেন আছে, তো কোশ্চেনটা দিচ্ছি আমি, বাড়িতে চেষ্টা করবি। একটা কোশ্চেন আছে, the observed molar mass at the observed molar mass at equilibrium of N2O4 is 80 gram per mole. Calculate alpha. ক্যালকুলেট আলফা, তোকে আলফা বার করতে দিয়েছে, ঠিক আছে, তোকে আলফা বার করতে দিয়েছে, তোকে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে হচ্ছে এটা, N2O4 থেকে আমি 2N2 তৈরি করছি, 12, ঠিক আছে। দেখ এখান থেকে কি করে আলফা বার করবো? এখানে এন এর ভ্যালু কত আগে বল?
এন এর ভ্যালু 2। ওকে, এখান থেকে কি করে আমি বার করব? তোকে তো আলফা বার করতে দিচ্ছি, দেখ এখানে যে N2O4 এর 80 গ্রাম পার মোল বলেছে না, এই যে বলেছে যে the observed molar mass at equilibrium of N2O4 80 গ্রাম পার মোল, এটা আমার N2O4। আচ্ছা, তুই মোলার মাস কি করে বার করে জানিস তো? মোলার কনসেপ্ট আছে মাথায় কিছু? অরিজিনাল মোলার মাস অফ N2O4, N2O4 এর অরিজিনাল মোলার মাস কত বলতো? যেটা এম রিয়েল, এখানে কোশ্চেনে না সূত্রে যেটা এম রিয়েল, এটা কত জানিস? N2O4 এর মানে তুই যে কোনো কিছু মোলার মাস কি করে বার করে? এন ফর এখানে এন এর কত, 14 ইন্টু 2 প্লাস ও এর 16 ইন্টু 3 মানে 92। কিন্তু আমার এখানে দেওয়া দেখ N2O4 এর 80, মানে এই 80 গ্রাম পার মোলটা N2O4 এর না, বলেছে N2O4 এর। The observed molar mass at equilibrium of N2O4 is 80 গ্রাম পার মোল বলেছে, কিন্তু যে N2O4 এর 80 গ্রাম পার মোল আমার মোলার মাস, কিন্তু এটা কিন্তু রিয়েল বা N2O4 এর অরিজিনাল মোলার মাস না। N2O4 এর অরিজিনাল মোলার মাস হচ্ছে 92 গ্রাম পার মোল। তাহলে এখানে 80 গ্রাম পার মোল কি দিয়েছে? এটা মিক্সচারের মোলার মাস দিয়েছে। আমার এই গোটা রিয়াকশনটা তুই যখন একটা কোনো পাত্রের মধ্যে যখন জল দিবি, নুন দিবি, চিনি দিবি, দিয়ে গোলাবি, তো ওটার একটা মোলার মাস আলাদা বেরাবে। তুই আলাদা করে চিনির মোলার মাস, জলের, তুই আলাদা করে নুনের মোলার মাস বার করবি, তার আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা কোয়ান্টিটি বেরোবে। ইয়েস অর নো? তো এখানে 80 গ্রাম পার মোলটা হচ্ছে আমার N2O4 এর মোলার মাস না, এটা হচ্ছে পুরো মিক্সচারটার মোলার মাস। এই রিয়াকশনটা যে হচ্ছে সেই পুরো মিক্সচারটার মোলার মাস হচ্ছে 80 গ্রাম পার মোল। এটা হচ্ছে এম অবজার্ভ, এটা হচ্ছে এম অবজার্ভ বা অ্যাভারেজ মোলার মাস বা অ্যাভারেজ মোলার মাস। আমার রিয়েল মোলার মাস হচ্ছে N2O4 এর 92, তাহলে 80 ইজ ইকুয়াল টু 92 বাই 1 প্লাস আলফা ইন্টু n-1। এখানে n এর ভ্যালু 2 - 1। বোঝা গেল কি করে করতে হবে? বোঝা গেল? কেন? ও আচ্ছা, 16 ইন্টু 4 হবে, হ্যাঁ এটা 16 ইন্টু N2O4, তো 16 ইন্টু 4 হবে। 16 ইন্টু 4, তাই তো 64 হচ্ছে। আচ্ছা, 28 হ্যাঁ, 16 ইন্টু 4 হবে। N2O4 তো আমরা 3 দেখেছেন। ওকে, বোঝা গেল কি বললাম? কি? হ্যাঁ, রিয়েল হচ্ছে আমার 90। হুম, এটা থেকে অনেক কোশ্চেন আছে যে শর্ট ফট করে দিয়ে দেয়, ঠিক আছে? ওকে, আজকে আমরা আরেকটাও জিনিস দেখবো, সেটা হচ্ছে লি চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল। লি চ্যাটেলিয়ার্স বা লা চ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল কি বলছে? এটা শুধুমাত্র রিভার্সিবল রিঅ্যাকশনের ক্ষেত্রেই প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। একমাত্র রিভার্সিবল রিঅ্যাকশন, অনলি রিভার্সিবল রিঅ্যাকশনের জন্যই অ্যাপ্লিকেবল, অনলি রিভার্সিবল রিঅ্যাকশন এর জন্যই এই লি চ্যাটেলিয়ার্স এর প্রিন্সিপালটা অ্যাপ্লিকেবল, ইরিভার্সিবল রিঅ্যাকশনের জন্য না। ধর আমার কাছে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? ইকুয়েশনটা ইকুইলিব্রিয়াম আসার জন্য আমার কি দরকার? যখন ইকুইলিব্রিয়াম এসছে তখন আমার এটা কি, যে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন
রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন হয়েছে, তাই তো আমার জন্য ইকুইলিব্রিয়াম এসছে। রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন ইজ ইকুয়াল টু রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, তার জন্যই আমার কি ইকুইলিব্রিয়ামে আছে জিনিসটা আছে। এইবার ধর আমি চেঞ্জ করে দিলাম কিছু, এর মধ্যে কিছু চেঞ্জ করেছি, মানে এর মোল বাড়িয়ে দিয়েছি, বি এর মোল কমিয়ে দিয়েছি, ঠিক আছে, বা কখনো টেম্পারেচার বাড়িয়ে দিয়েছি, কখনো বি এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, ঠিক আছে, বা কখনো প্রেসার বাড়িয়ে দিয়েছি বা ইনার্ট ম্যাটেরিয়াল দিয়েছি, তাহলে কি হবে? মানে ধর ইকুইলিব্রিয়ামে চলে এসছে এই রিয়াকশনটা, এই রিয়াকশনটা অলরেডি ইকুইলিব্রিয়ামে চলে এসছে, ঠিক আছে। এবার এখান থেকে আমি এর কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিলাম, এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিলাম, আরো এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছি, নয়তো টেম্পারেচার কিছু কমিয়ে দিলাম, প্রেসার বাড়িয়ে দিলাম, এগুলো করলে কি এদের ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে? ইয়েস অর নো? মানে ইকুইলিব্রিয়ামটাকে থাকবে না, এফেক্ট তো পড়বে। তো ধর এখানে একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, এটা তো সার্কেল রয়েছে আমার কাছে, আমার কাছে তো একটা সার্কেল রয়েছে, ঠিক আছে, সার্কেলে আমি একদম আমি সেন্টারে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে একটা গোলক নিয়ে গোলকটাকে সুতোর মধ্যে ঝুলিয়ে এই পয়েন্টে ছাড়লাম, ও কোথায় আসবে বলতো? ঘুরে আবার নিচে চলে আসবে এই পয়েন্ট, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তুমি যদি একটা বলকে ধর, তুই ধর নিচে দাঁড়িয়ে আছিস, এখানে ধর দাঁড়িয়ে আছিস, ঠিক আছে, নিয়ে একটা বলকে এখানে তুলে দিলি, ও আবার এখানে নিচে পড়ে যাবে, ইয়েস অর নো? এই পয়েন্টে আসবে তো, আবার তুলে ধর এখানে দিয়ে দিলি, বলটাকে তুই কি করলি, ইচ্ছা করে হাত দিয়ে তুলে এখানে দিয়ে দিলি, আবারও ঘুরে এখানে এই পয়েন্টে আসবে তো। কেননা এটা ওর ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটা স্টেবল পয়েন্ট, রিয়াকশন ইকুইলিব্রিয়ামে কেন আসতে চায়? স্টেবল হওয়ার জন্য, তাই তো। ইকুইলিব্রিয়ামে কেন আসতে চায়? ইকুইলিব্রিয়াম পয়েন্ট একটা স্টেবল পয়েন্ট, সুস্থিত একটা বিন্দু, যে এই বিন্দুতে এসে ও নিজেকে সুস্থিত মনে করে, তাই তো। তাই সেরকমই আমার, তুই এখানে কি করছিস, অলরেডি ফার্স্টে আমার এই গোলকটা এখানে ছিল, সার্কেলটা আমার এখানে ইকুইলিব্রিয়ামে ছিল, তুই কি করলি, ইচ্ছা করে ওকে কি করলি, হাত দিয়ে আবার একটু করে ধাক্কা মারে দিবি, একটু উস্কানি দিয়ে দিবি, ঠিক আছে, ও কিন্তু আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, আর ব্রেকে আসবে না, ওর ইকুইলিব্রিয়াম পয়েন্টে আবারও চলে আসবে। সেম ভাবে এই রিয়াকশনের মধ্যেও তুই যদি কনসেন্ট্রেশন বাড়িয়ে দিস কোনো একটা এলিমেন্টের বা কোনো একটা ইসে, বা কোনো প্রেসার বাড়িয়ে দিস, ঠিক আছে, বা টেম্পারেচার বাড়িয়ে দিস, তুই যদি কিছু চেঞ্জ করিস, ও নিজের মতো নিজে পরিবর্তন করে ফরওয়ার্ড রিয়াকশন ব্যাকওয়ার্ড রিয়াকশন করে আবারও নিজেকে ইকুইলিব্রিয়াম পয়েন্টে আনবে, মানে জাস্ট আনডু করে দেবে ব্যাপারটাকে, ইয়েস অন? এই ইকুইলিব্রিয়াম পয়েন্টে আবার আসবে, আসবে কি আসবে না? হ্যাঁ, কি করে আসবে? হয় ফরওয়ার্ড রিয়াকশন করবে, নয় ব্যাকওয়ার্ড রিয়াকশন, যে কোনো একটা কিছু করে ও আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আমি সেটাই বোঝাতে লি চাটালিয়ার্স প্রিন্সিপাল সেটাই বোঝাতে চেয়েছে, বলতে চেয়েছে যে তুমি যদি একটা ইকুইলিব্রিয়াম, একটা রিয়াকশন ইকুইলিব্রিয়াম পয়েন্টে আছে, তুমি সেটার মধ্যে আবার কিছু কনসেন্ট্রেশন কিছু বাড়িয়ে দাও কোনো একটা এলিমেন্টে, রিয়াক্টেন্টে, ঠিক আছে, বা কোনো প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, বা এখান থেকে তুই যদি সিটাকে তুলে নিস, সি প্রোডাক্টটাকে তুই তুলে নিলি, তাহলে ও, ওর একটা ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যাবে, ওর ইকুইলিব্রিয়ামটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ও আবার কি করবে, ফরওয়ার্ড রিয়াকশন বাড়িয়ে দেবে, ইয়েস অর নো বল? এ প্লাস বি থেকে টু সি প্লাস ডি হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, এ প্লাস বি থেকে টু সি প্লাস ডি হয়েছে, তুই কি করলি, টু সিটাকে তুলে নি, টু সিটাকে তোর কাছে নিয়ে নি, টু সিটাকে তুই তোর কাছে নিয়ে নি, ও ইকুইলিব্রিয়াম পয়েন্টে ব্যাঘাত ঘটলো, ও কি করবে, ফরওয়ার্ড রিয়াকশনের গতি বাড়াবে, আবার ফরওয়ার্ড রিয়াকশন করে টু সি তৈরি করে দেবে, ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ, আবার টুসি তৈরি করে ও ইকুইলিব্রিয়াম পয়েন্ট আনবে, ঠিক আছে। তো রিচার্ড এলিয়াস সেটাই বলেছে, আমি শুধু একটু ডেসক্রিপশনটা লিখে দিচ্ছি। If we change concentration, pressure, temperature,
or an inert material to a reversible reaction at equilibrium ইকুইলিব্রিয়ামে মধ্যে আমি কনসেন্ট্রেশন প্রেসার টেম্পারেচার অথবা ইনার্ট ম্যাটেরিয়াল আমি কি করেছি রিভার্সিবল রিঅ্যাকশনের মধ্যে অ্যাড করে দিয়েছি, তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কি হয়ে গেল, ডিস্টার্ব হয়ে গেল। সো equilibrium will try to change try to undo the change made equilibrium will shift in such a direction as to undo the change। ইংলিশটা আমি জাস্ট লিখে রাখলাম। মেন কথা হচ্ছে তুই যদি একটা ইকুইলিব্রিয়ামে কোন একটা রিয়াকশন ইকুইলিব্রিয়ামে আছে, তুই কি করলি সেইখানে রিয়াকশনটা কনসেন্ট্রেশন প্রেসার টেম্পারেচার অথবা ইনার্ট মেটেরিয়াল কিছু যোগ করে তুই চেঞ্জ করে দিলি, রিভার্সিবল রিয়াকশনে ইকুইলিব্রিয়ামটাকে তুই ডিস্টার্ব করে দিলি। তখন ইকুইলিব্রিয়াম কি করবে, সে চেষ্টা করবে যে চেঞ্জ গুলো হলো সেটার, যে চেঞ্জ গুলো তুই করেছিস সেটাকে সে আন্ডু করে আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসতে, আবার ইকুইলিব্রিয়ামে ফিরে আসতে সে যে কোনো ডিরেকশন বরাবর, হয় ফরওয়ার্ড ডিরেকশন নয়তো ব্যাকওয়ার্ড ডিরেকশনে আবার রিয়াকশন করে ও আবার চেঞ্জের জায়গাটা পূরণ করে ইকুইলিব্রিয়ামে আনতে চাইবে। ঠিক আছে, এই হচ্ছে আমার লি চাতালিয়াস প্রিন্সিপাল। এর অনেকগুলো মেন মেন পয়েন্ট আছে যেখান থেকে কোশ্চেন আসে, যেখান থেকে একদম কোশ্চেন আসে এবং আসেও, আসে না আসেও। ফার্স্ট পয়েন্ট হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন। তুই যদি কনসেন্ট্রেশন চেঞ্জ করে দিস, N2+H2 থেকে ধর 2NH3 তৈরি হচ্ছে, ঠিক আছে, বুঝবি কি বলতে চাইছি। N2 আর H2 থেকে 2NH3 তৈরি হচ্ছে, ধর তুই এখানে কনসেন্ট্রেশন তৈরি চেঞ্জ করে দিলি, কেমন চেঞ্জ করলি, তুই এখান থেকে N2 কনসেন্ট্রেশনটা বাড়িয়ে দিলি, তাহলে কোন দিকে রিয়াকশন যাবে ইকুইলিব্রিয়াম আসার জন্য বলতো, রিয়াকশন কোন দিকে শিফট করবে, মানে ইকুয়েশনটা কোন দিকে শিফট করবে যদি N2 এর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিস। অক্ষয়,
আচ্ছা, হ্যাঁ, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড কোনটাকে বলছে, যেটা এন টু এইচ টু থেকে এনএইচ থ্রি দিয়ে যাচ্ছে, আর এনএইচ থ্রি থেকে এন টু এইচ টু তৈরি হচ্ছে, এটা ব্যাকওয়ার্ড। এন টুর তুই কনসেন্ট্রেশন বাড়িয়ে দিবি, তাহলে কোন দিকে রিয়াকশন ইকুয়েশন শিফট করবো? ফরওয়ার্ড রিয়াকশনে না ব্যাকওয়ার্ড রিয়াকশন? ব্যাকওয়ার্ডে। ব্যাকওয়ার্ডে? কেন ব্যাকওয়ার্ডে? তুই এখানে এন টুরটা বাড়িয়ে দিচ্ছিস। এন টুর কনসেন্ট্রেশন তুই বাড়িয়ে দিবি, এন টু এখানে আরো দিয়ে দিলি, যা ছিল এন টু এইচ টু থেকে তো এনএইচ থ্রি ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে আসে। এবার তুই যখন এন টু বেশি দিয়ে দিবি, সেই যে বেশি পরিমাণ এন টু, সেটা কি করবে, এইচ টুর সঙ্গে বিক্রিয়া করে এনএইচ থ্রি প্রডিউস করবে না? তবেই তো ইকুয়াল হবে, না ইকুয়াল হবে কি করে? যে বেশি পরিমাণ এন টু তুই দিয়ে দিবি, এন টুর কনসেন্ট্রেশন বাড়ানো মানে কি? তুই এন টুর নাম্বার অফ মোলস বাড়িয়ে দিচ্ছিস, ভলিউম তো সেমই রয়েছে, কিন্তু নাম্বার অফ মোলস তুই বাড়িয়ে দিচ্ছিস। ইয়েস অর নো? কনসেন্ট্রেশন মানে কি? তার এন টু তুই কি করেছিস, এন বাই ভি, কনসেন্ট্রেশন মানে হচ্ছে এন বাই ভি, ভলিউমকে কমিয়ে দিয়েছিস। আমাদের এই পাত্রটা আছে, এখানে ধর 10টা মোল রয়েছে, আমি ধর 10 মোলস রয়েছে ধর এখানে। তুই কি করলি, এই পাত্রটাকে কমিয়ে এইটুকু পাত্র করিয়ে দিলি, তার মানে ভলিউম কমে গেল না? ইয়েস অর নো? মোল কিন্তু সেম রয়েছে, ধর মোল সেম রয়েছে, ভলিউম তো কমে গেল, তো আমার তো বেশি মোল মনেই হবে। তোর একটা ধর, একটা ছোট্ট একটা ফাইভ ফাইভ বাই সিক্স বা 6/12 এর একটা ঘরে ধর 10 জন রয়েছিস, তোকে ওটা 6/12 এর ঘর থেকে তোর ধর কমে 2/3 ঘরে নিয়ে আসলো। লোক সংখ্যা সেম রয়েছে, কিন্তু কি মনে হবে, বেশি তো মনে হবে, কারণ ভলিউম কমে গেছে, কনসেন্ট্রেশন বাড়িয়ে দিয়েছিস। তুই তখন কি করবি, যখন কনসেন্ট্রেশন বাড়িয়ে দেয় তখন কি করে, এন টু কি করবে, এইচ টুর সঙ্গে রিয়াকশন করে এনএইচ থ্রি প্রডিউস করবে। ওকে, এন টুর কনসেন্ট্রেশন যখনই বাড়িয়ে দেবে, তখন এন টু কি করবে, সেই এক্সট্রা কনসেন্ট্রেশন বা এক্সট্রা মোলস গুলোকে কি করবে, ধরে নিয়ে এইচ টুর সাথে বিক্রিয়া করে এনএইচ থ্রি প্রডিউস করবে ইকুইলিব্রিয়াম পয়েন্ট আনার জন্য। তাহলে এক্ষেত্রে আমার ইকুয়েশন কোন দিকে শিফট করবে, ফরওয়ার্ড রিয়াকশন বর্ড। ইকুয়েশন কোন দিকে শিফট করবে, ফরওয়ার্ড রিয়াকশন বর্ড। যদি আমি এইচ টু কমিয়ে দিই, এইচ টুর কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি, তাহলে কি হবে, এইচ টুর কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি, তাহলে কি হবে, এইচ টুর কনসেন্ট্রেশন বাড়াতে চাইবে, এইচ টুর কনসেন্ট্রেশন বাড়বে কোন দিকে, রিয়াকশন কোন দিকে হলে এইচ টুর কনসেন্ট্রেশন বাড়বে? বুঝতে পারছিস না কি বলতে চাইছি? কি করে ফরওয়ার্ড হলে বাড়বে? আর এইচ টুটা তৈরি হচ্ছে কিসের থেকে, এনএইচ থ্রি থেকে তৈরি হচ্ছে। তুই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডই বুঝতে পারছিস না, এন টু এইচ টু, এন টু আর এইচ টু বিক্রিয়া করে এনএইচ থ্রি প্রডিউস করছে, এনএইচ থ্রি ভেঙে এন টু এইচ টু তৈরি হচ্ছে। এন টু এইচ টু থেকে যে এনএইচ থ্রি তৈরি হচ্ছে এটা ফরওয়ার্ড, আর এনএইচ থ্রি ভেঙে যে এন টু এইচ টু তৈরি হচ্ছে এটা ব্যাকওয়ার্ড। তা তোর যদি এইচ টু কমে যায়, এইচ টু পাবে কোথার থেকে, এনএইচ থ্রি ভেঙেই তো এইচ টু আসবে। তাহলে এটা কোন রিয়াকশন, এনএইচ থ্রি ভেঙে যে এইচ টু আসবে, এটা কোন রিয়াকশন হবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে। ইকুয়েশন শিফট করবে ব্যাকওয়ার্ড রিয়াকশনে, ইকুয়েশন শিফট করবে ব্যাকওয়ার্ড রিয়াকশন। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? আচ্ছা, আমি যদি এনএইচ থ্রি কে রিমুভ করে দিই, যতটা প্রোডাক্ট তৈরি হয়েছে আমি রিমুভ করে দিয়েছি এনএইচ থ্রি, তাহলে কোন দিকে শিফট করবে, ফরওয়ার্ড রিয়াকশনে, কারণ ফরওয়ার্ড রিয়াকশনে এনএস3 তৈরি হচ্ছিল, যে এনএস3 কে আমি তুলে নিলাম, ইকুয়েশন কোন দিকে শিফট করে যাবে, ফরওয়ার্ড রিয়াকশন করা। বোঝা গেল কি বললাম?
ফরওয়ার্ড রিঅ্যাকশন। বোঝা গেল কি বললাম? তাহলে কনসেন্ট্রেশন চেঞ্জ করলে কি করে চেঞ্জ হয়, ইকুয়েশন কোন দিকে শিফট করে? বোঝা গেল না? বোঝা গেল না? না আবার বলবো? বুঝেছিস তো? তুই বুঝলেই কিন্তু যে এই ভিডিওটা যারা দেখবে তারাও বুঝতে পারবে। চেঞ্জ ইন প্রেসার, প্রেসার চেঞ্জ করলে কি হবে? একটা রুল আছে, প্রেসার বাড়ালে, প্রেসার যদি আমি ইনক্রিজ করি, ইকুয়েশন শিফট করবে সেই ডিরেকশনে যে ডিরেকশনে কম বল থাকবে। যে ডিরেকশনে কম মল থাকবে। প্রেসার যদি আমি ইনক্রিজ করি তাহলে ইকুয়েশন কোন দিকে শিফট করবে? যে ডিরেকশনে কম মোল থাকবে, যে ডিরেকশনে কম মোল থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি তো তোকে একটা ইকুয়েশন দিয়েছি, N2O4 এটা 2N2 তৈরি। এখানে তার প্রেসার ইনক্রিজ করেছে, প্রেসার ইনক্রিজ করেছে, তাহলে ইকুয়েশন কোন দিকে শিফট করবে? প্রেসার ইনক্রিজ করেছে, ইকুয়েশন কোন দিকে শিফট করবে? ব্যাকওয়ার্ড দিকে, ব্যাকওয়ার্ড দিকে রিঅ্যাকশন শিফট করবে। বোঝা গেল? ইকুয়েশন শিফট করবে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন বরাবর। সেম ভাবে প্রেসার যদি ডিক্রিজ করি তাহলে যেদিকে বেশি মোল আছে সেদিকে যে কোনো একটা মনে রাখলে মনে থাকবে, একই না? দুটো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখি প্রেসার ইনক্রিজ করলে ইকুয়েশন কোন দিকে শিফট করবে? যেদিকে কম মোল আছে সেদিকে, যেদিকে কম মোল আছে সেদিকে। ঠিক আছে? কেন হচ্ছে এটা? কেন এই রুলটা কেন আছে? প্রেসার ইনক্রিজ করলে কেন ইকুয়েশন শিফট করবে যেদিকে কম মোল আছে সেদিকে? দেখ, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। পি ইজ ইকুয়াল টু কি আমরা জানি এন বাই ভি। তার মানে আমরা যদি প্রেসার ইনক্রিজ করি ভলিউম কি করে? ডিক্রিজ করে। ভলিউম কি করে? ডিক্রিজ করে। প্রেসার যদি আমরা বাড়াই ভলিউম কি করে? ডিক্রিজ করে। নাম্বার অফ মোলস তো চেঞ্জ হয় না, নাম্বার অফ মোলস চেঞ্জ হয়, ভলিউম কমে যায়, নাম্বার অফ মোলস চেঞ্জ হয় না। তার মানে এন আমার সেম থাকে। তার মানে পি এর ভ্যালু বাড়ালে, পি যদি প্রেসার যদি বাড়াই, ভি কমে, কিন্তু এন বাই ভি কি বাড়ে? ইয়েস অর নো? এন বাই ভি কি বাড়ে?
পি যদি আমি বাড়াই, প্রেসার বাড়ালে ভলিউম কমে কিন্তু এন বাই ভি তো বাড়ে। পার ভলিউমে নাম্বার অফ মোলস তো বেড়ে যায়, কারণ ভলিউম যখন কমে যাচ্ছে সেই হিসাব করলে আমার নাম্বার অফ মোলস তো বেড়ে যাচ্ছে। আগের ভলিউমের হিসাবে নাম্বার অফ মোলস যতগুলো ছিল, এখন আমার ভলিউম কমিয়ে দিয়েছি, তাহলে নাম্বার অফ মোলস যদি আমি অ্যাড নাও করি তাও তো মনে হবে বেশি আছে, তাহলে নাম্বার অফ মোলস কি করবে, কমাতে চাইবে। ইয়েস আর নো? নাম্বার অফ মোলস কি করবে, কমাতে চাইবে। তাহলে কোন ডিরেকশনে ইকুয়েশন শিফট করাবে, যেদিকে কম মোল আছে সেদিকে। ইয়েস আর নো? না মোল গুলোকে, বেশি মোল গুলোকে পাঠিয়ে দেবে, হ্যাঁ কি না? কি বললাম বুঝলি? কেন এই রুলটা এসছে বুঝলি? দেখ, প্রেসার বাড়ালে, আরেকবার বলছি, প্রেসার বাড়ালে এন বাই ভি এর ভ্যালুও বেড়ে যাচ্ছে। এন বাই ভি এর ভ্যালু মানে কি, ভলিউমে, পার ভলিউমে আমার কতটা মোল আছে। প্রেসার যখন আমি বাড়াচ্ছি, পার ভলিউমে আমার মোলও বেড়ে যাচ্ছে। তো মোল যদি বেড়ে যায়, যে বাড়তি মোল, সেই মূল্যগুলোকে তো আমার পাঠাতে হবে। কোন দিকে পাঠাবে, কম মোলের দিকে পাঠাবে। কোন দিকে পাঠাবে, যেখানে কম মোল আছে সেখানে পাঠাবে। সেই হিসাব করে কম মোল যেই দিকে থাকবে সেই হিসাবে ডিরেকশনে ইকুয়েশন শিফট করবে, ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। বোঝা গেল কেন এসছে এটা, রুলটা? হুম। হুম। ঠিক আছে। আচ্ছা, দুই, লাস্ট দুটো আছে আর দুটো। এক হচ্ছে টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার, আমি যদি টেম্পারেচার চেঞ্জ, রুলটা লিখে নে। টেম্পারেচার বাড়লে ইকুইলিব্রিয়াম শিফট করবে দেখ, বাংলা ভাষায় একটা কথা বলে দিচ্ছি। আর আমার কাছে একটা ইকুয়েশন আছে, N2 + 3H2 প্লাস একটা হিট সাইন আছে। হুম। এটাকে হিট সাইন, ট্রায়াঙ্গেলটা হচ্ছে হিট সাইন, 2NH3। এখানে আমি টেম্পারেচার ইনক্রিজ করেছি, তো টেম্পারেচার ইনক্রিজ করেছি, বাড়িয়ে দিয়েছি টেম্পারেচার। তাহলে ইকুয়েশন কোন দিকে শিফট করবে, যেই দিকে হিটের সাইনটা থাকবে না, যেই দিকে হিটের সাইনটা থাকবে না সেই দিকে, যেই দিকে হিটটা অ্যাবসর্পশন হচ্ছে সেই দিকে ইকুয়েশন শিফট করবে। তাহলে এখানে হিটের সাইনটা কোন দিকে নেই, NH3 সাথে নেই, তার মানে ইকুয়েশন শিফট করবে NH3 দিকে, মানে ফরওয়ার্ড ডিরেকশন। ইয়েস অর নো বলতো? আমি কি বললাম, যেদিকে হিটের সাইন, হ্যাঁ, যেদিকে হিটের সাইনটা থাকবে না, বা যেদিকে হিটের সাইনটা অ্যাড হচ্ছে না, যোগ হচ্ছে না, সেই দিকে রিয়াকশন শিফট করবে, সেদিকে আমার ইকুয়েশনটা শিফট করবে। তাহলে ইকুয়েশন কোন দিকে শিফট করবে, কোন দিকে নেই, দেখ NH3 সাথে নেই, তাহলে ইকুয়েশন শিফট করে ফরওয়ার্ড ডিরেকশন বরাবর। টেম্পারেচার বাড়ালে ইকুয়েশন ফরওয়ার্ড ডিরেকশনে শিফট করবে। ফরওয়ার্ড ডিরেকশন। ওকে, ফরওয়ার্ড ডিরেকশন।
ধর আর আমি তোকে একটা বলছি, এটা বুঝলি তো কি বললাম? তাহলে থাক, আমি একটু বলছি। একটা এক্সাম্পল আছে, n2 plus 3h2 NH3, NH3 পার মোল। ওকে, বলতো এখানে আমি টেম্পারেচার কমাচ্ছি, টেম্পারেচার কমাচ্ছি, কোন দিকে শিফট করবে? টেম্পারেচার কমালাম, কোন দিকে শিফট করবে? 22.4 কিলো ক্যালোরি পার মোল। কোন দিকে শিফট করবে? তাড়াতাড়ি বল। বল, এতক্ষণ লাগে নাকি বলতে? টেম্পারেচার বাড়ালে কোন দিকে ইকুয়েশন শিফট করবে? ইকুইলিব্রিয়াম শিফট করবে কোন দিকে? ফরওয়ার্ড, যদি এখানে টেম্পারেচার যদি আমি বাড়াই, ধর এই ইকুয়েশনের মধ্যে আমি টেম্পারেচার বাড়ছি, তাহলে এটা কোন দিকে শিফট করবে? এইটা, এই এক্সাম্পলটা, টেম্পারেচার ধর বাড়ালাম, কোন দিকে শিফট করবে? এটা তো হিট ইয়ারে, এটা হিট তো, কিলো ক্যালোরি পার মোল মানে কি হিট। টেম্পারেচার বাড়ালে না কমালে? ব্যাকওয়ার্ড রিয়াকশন হবে টেম্পারেচার বাড়ালে না কমালে? টেম্পারেচার যদি বাড়িয়ে দিই তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই তো ভুল করে ফেললি। দেখ, 22.4 কিলো ক্যালোরি পার মোলটা আমি বলেছি হিট যেদিকে অ্যাড হবে, এখানে হিট এই সাইডে হিট সাবট্রাক্ট হচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি আমার ইকুয়েশনটা হবে n2 প্লাস 3h2, এটা এপাশে আনলে প্লাস 22.4 KCl প্লাস মোল, KCl পার মোল থেকে 2NH3। অ্যাকচুয়ালি আমার ইকুয়েশনটা হচ্ছে এটা। হুম, এখানে যদি আমি টেম্পারেচার এবার বাড়াই,
টেম্পারেচার যদি আমি বাড়িয়ে দিই, ইকুয়েশন এইবার শিফট করবে সেদিকে যখন কিনে যেদিকে কিনা আমার হিটের সাইনটা নেই। এইবার আমার এখানে হিটের সাইনটা নেই আমার এই সাইডে, তার মানে ফরওয়ার্ড রিয়াকশন। আর যদি আমি টেম্পারেচার কমাই তাহলে যেদিকে হিটের সাইন আছে সেদিকে আসবে, মানে ব্যাকওয়ার্ড রিয়াকশন, উল্টোটা। একটা মনে রাখলে আর একটা এমনি মনে রাখলে। এই হলো কাহিনী। ওকে, এখানে আমার মাইনাস থাকলে হবে না, এটাকে হিটটা আমার অ্যাড করাতে হবে, যেদিকে অ্যাড হবে সেদিকে। আমাকে যদি মাইনাস দেওয়া থাকে আমি অপর দিকে এনে অ্যাড করিয়ে নেব, দিয়ে আমি ভাববো লাস্ট একটা, লাস্ট হচ্ছে অ্যাড ইনার্ট মেটেরিয়াল। অ্যাড ইনার্ট মেটেরিয়াল, যদি আমি ইনার্ট মেটেরিয়ালকে অ্যাড করে দিই তাহলে কি? এটা দুটো স্টেট আছে, দুটো কন্ডিশন। এক, কনস্ট্যান্ট ভলিউমে, যদি ভলিউম আমার কনস্ট্যান্ট থাকে, ইনার্ট মেটেরিয়াল অ্যাড করেছি বাট কনস্ট্যান্ট ভলিউমে, নো এফেক্ট, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে। আর কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট প্রেসারে ইকুয়েশন শিফট করবে, ইকুয়েশন শিফটস করবে যেদিকে বেশি মোল আছে সেদিকে, ঠিক প্রেসারের উল্টোটা, যেদিকে বেশি মোল আছে সেদিকে। প্রেসারে আমার কি ছিল, যেদিকে কম মোল ছিল সেদিকে শিফট করছিল, এটা যেদিকে বেশি মোল আছে সেদিকে। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? একটা এক্সাম্পল আছে, আর N2 প্লাস 3H2 NH3, ঠিক আছে? তাহলে এটা যদি বলি ইনার্ট ম্যাটেরিয়াল অ্যাড করেছি, ইনার্ট ম্যাটেরিয়াল অ্যাড করেছি, তাহলে কনস্ট্যান্ট ভলিউমে এটা কি হবে? নো চেঞ্জ। কনস্ট্যান্ট ভলিউমে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, আর নো এফেক্ট। আর কনস্ট্যান্ট প্রেসারে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে? ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম শিফট টু দ্যাট ডিরেকশন, যে ডিরেকশনে কিনা মোর মোলস রয়েছে, নাম্বার অফ মোলস বেশি রয়েছে। কোন দিকে বেশি রয়েছে? কোন দিকে বেশি রয়েছে? কোন দিকে রিয়াকশন শিফট করবে? ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে বল? ব্যাকওয়ার্ড ডিরেকশন। বোঝা গেল? এখান থেকে কোশ্চেন আসে। এই চারটে যে পড়ালাম, এই চারটে থেকে লি চাতালিয়ার্স এই চারটে প্রিন্সিপাল থেকে একটা না একটা কোশ্চেন থাকেই থাকে, থাকেই থাকে লিচাতে এসে পেন্সিল থেকে। হয় একটা তোকে ইকুয়েশন দিয়ে দেবে, দিয়ে বলবে এতে চেঞ্জ প্রেসার করেছি, ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করবে, তা না হয়তো টেম্পারেচার বাড়াবে, না হয়তো কিছু না কিছু তো করবে। এখান থেকে অনেক ডিপিপি তে অনেক শর্ট কোশ্চেনও থাকে এই প্রিন্সিপাল। ঠিক আছে, তা আজকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন আর লি চ্যাটালিয়ার্স এর এই প্রিন্সিপাল কটা খুব ইম্পর্টেন্ট আজকের লেকচারটা কিন্তু। ওকে, ওকে, থ্যাংক ইউ।